নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি জুয়েলার্স সারাদিন। ভোটের মুখে পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার। দাসপুরের খুকুরদা নাকা পোস্টে প্রশান্ত বেরার গাড়ি থেকে নগদ 24 লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি, আর কড়া নাকা চেকিং করতে হবে। দক্ষিণ 24 পরগনার সভা থেকে বিজেপিকে নিশানা মমতার। রাজ্যে ষষ্ঠ দফায় ভোট 25শে মে। দুই মেদিনীপুরের 4টি কেন্দ্রে ভোট, আর এই আসনগুলিতে কাঁথির অধিকারী পরিবারের সম্মানের লড়াই। ঠিক ভোটের আগের দিন টাকা উদ্ধারে শোরগোল। লোকসভা ভোটের মাঝে একাধিক বিজেপি নেতার কাছ থেকে লক্ষাধিক টাকা উদ্ধারের খবর ইতিমধ্যেই সামনে এসেছে। এবার তার সঙ্গে নাম জুড়ল দাসপুরের এক বিজেপি নেতা প্রশান্ত বেরার। পশ্চিম মেদিনীপুরের দাসপুর খুকুরদা পয়েন্টে নাকা চেকিং এর সময় গাড়ি থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা। সূত্র মারফত জানা গিয়েছে, এই টাকার কোনো বৈধ নথি দেখাতে পারেননি ওই বিজেপি নেতা। আজকে একটা WB34A G9401 একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে। তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায়, তার নাম প্রশান্ত বেরা। উনি দাসপুরের বিজেপি কনভেনার, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার কাছে 24 লক্ষ টাকা পাওয়া গেছে। উনি এখনই সেটা সদুত্তর দিতে পারেনি। আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটা ব্যবস্থা নেব, তারপর তদন্ত করে দেখব। বিজেপি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, দাবি তৃণমূল নেতা অজিত মাইতির। দেখো, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো। পরপর শুধু বিজেপির কাছ থেকেই টাকা উদ্ধার হচ্ছে, তৃণমূলের কাছ থেকে তো হচ্ছে না। অথচ বিজেপি নেতাদের গলায় শিরা ফুলিয়ে বড় বড় বুলি। আমার তো মনে হয় এই জঘন্য অপরাধ ভোটে অর্গানাইজ করেননি, মানুষের কাছে যাননি। ওরা কি করছেন? টাকা দিয়ে মদ দিয়ে ভোট কিনে নেওয়ার চেষ্টা করছেন। নির্বাচনের সময় কার কাছে টাকা আছে কি আছে এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তৃণমূল এখন বিজেপি নেতাদের দেখলেই বদনাম করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এমনও হতে পারে যে পুলিশ হয়তো বিজেপি নেতার গাড়িতে টাকা রেখে দিয়ে মিথ্যা বদনাম দিতে পারে। আর পুলিশ কি করে জানলো তার টাকা আছে? ভোটের এলাকায় টাকা ঢোকাচ্ছে বিজেপি, রাতে গাড়িতে করে টাকা ঢোকাচ্ছে, আরও কড়া নাকা চেকিং করতে হবে। দক্ষিণ 24 পরগনার সভা থেকে বিজেপিকে নিশানা মমতার। আর এখন আবার কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে রাতের মধ্যরাতে গাড়িতে করে করে, আবার সেন্ট্রাল গভর্নমেন্টের গাড়িতে করে করেও নাকা চেকিং করতে আমি পুলিশকে, প্রশাসনকে আমি বারবার বলবো, সে যেই হোক নাকা চেকিং হবে। এবং নাকা চেকিং বিশেষ করে ইলেকশনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। মানুষ না খেতে পেলে 1 পয়সা দেয় না, আর 100 দিনের টাকা চাইলে বলে তৃণমূল চোর। আর তৃণমূল যদি চোর হতো তাহলে তুই তো তৃণমূলের বড় ডাকাতের 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 স্বর্গ। সম্প্রতি মেদিনীপুরের একটি লজ থেকে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ঘনিষ্ঠ সমিত মণ্ডলের কাছ থেকে উদ্ধার হয় 35 লক্ষ টাকা। শুধু খড়গপুরই নয়, লকেট চট্টোপাধ্যায়ের কেন্দ্রে রবিবার হুগলির দাঁতপুর থানার হারিচ এলাকায় নাকা তল্লাশিতে নগদ 2 লক্ষ টাকা উদ্ধার হয়। আটক করা হয় বিজেপি নেতা স্বরাজ ঘোষের গাড়ি। 2টি আগ্নেয়াস্ত্র পাওয়া যায় তার নিরাপত্তারক্ষীর কাছ থেকে। দুর্নীতি লোকসভা ভোটে বিজেপির অন্যতম হাতিয়ার। বাংলায় ভোট প্রচার এসে বরাবরই এ নিয়ে সরব প্রধানমন্ত্রীও। পরপর টাকা উদ্ধারের ঘটনায় ফের চর্চায় অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ। রাজনৈতিক তরজায় তৃণমূল বিজেপি 2 যুযুধান শিবির। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। শনিবার ভোটের আগে পরিস্থিতি থমথমে নন্দীগ্রামে। বৃহস্পতিবারের গন্ডগোলের পর 25 জনের নামে এফআইআর দায়ের হয়। 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের নাম এফআইআরই নেই। পুলিশের বিরুদ্ধে তাদের কর্মীদের বেছে বেছে গ্রেফতারের অভিযোগ করেছে বিজেপি। ভোটের আবহে নন্দীগ্রামের দিকে কড়া নজর কমিশনের। ভোটের মুখেই থমথমে নন্দীগ্রাম। বাজার দোকান বন্ধ নন্দীগ্রামে। নন্দীগ্রামে অঘোষিত বন্ধ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত নন্দীগ্রাম। বাড়ি ভাঙচুর, দোকানে আগুন। পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বৃহস্পতিবার তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ এফআইআর দায়ের হয় 25 জনের নামে। আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসেছি। 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302।
তারপরে যদি কিছু না করেন, আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব। শুক্রবার ভোর রাত থেকে শুরু হয় পুলিশি অভিযান। সোনাচূড়া এলাকার সাউথখালী, কালিয়াচরণপুর সহ বিভিন্ন এলাকায় ব্যাপকভাবে চলে পুলিশি ধরপাকড়। পুলিশের হাতে গ্রেপ্তার হয় দুজন। ধৃতদের নাম স্বপন দাস ও মহাদেব চেল। যদিও ধৃত দুজনের কারণ নামই এফআইআরে নেই। নন্দীগ্রামে খুনের ঘটনা, এই সমস্ত প্রশ্ন সামনে আসছে। শেখ সুফিয়ান সহ যে তৃণমূল নেতার নাম এফআইআরে ছিল, তারা কোথায়? নিহত রথিবালা আড়ির মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে? হয়ে থাকলে প্রাথমিক রিপোর্টে কিভাবে খুনের কথা বলা হচ্ছে? ঘটনায় আহত সঞ্জয় আড়ি কলকাতার কোন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন? তাকে কি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে? এদিকে নন্দীগ্রামের এই উত্তাল পরিস্থিতির মধ্যে একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে এসেছে। নিহতের পরিবারের এক সদস্যের দাবি, রথিবালার মৃতদেহ নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি। যিনি মহিলাটা মারা গেছেন, ওনারা সুদ ব্যবসায়ী, ওনার মা ছেলে। সুদের টাকা বিজেপিরই একজন কর্মকর্তা, আরেক মোটামুটি পদাধিকারী বা কার্যকর্তা আছে, তাকে টাকা ধার দিয়েছিল। সেই টাকাটা এরা মা ছেলে চায়। দীর্ঘদিন ধরে ও টাকা দিতে চায়নি, সে প্রভাব দেখিয়ে, বিজেপির দেখিয়ে মা যখন গিয়ে দেখেছে যে তার ছেলেকে মেরেছে আটকে রাখছে, ওর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয়। তখন ওই যে সুদ মোটামুটি দিয়েছিল, ও লাঠি দিয়ে মেরেছে ওর মাকে। ওর মার মাথায় যা লেগেছে, ওই আচমকা কিভাবে মারা গেছে। সকাল 6টা 7টা পর্যন্ত যেখানে ওই দোকানগুলো পড়েছে, সমস্ত দোকানদাররাও দোকান খুলেছে। সমস্ত ওখানে মাছের আড়ত হয়, লোকেরা মাছের আড়ত মাছ নিয়ে গিয়ে আড়তে বিক্রিও করেছে। সকাল 7টার পরে হঠাৎ করে হয়ে গেল, রাত্রে ওরা মেরেছে, করেছে। টিএমসি যারা করতো তাদেরকে মারধর শুরু, তাদের দোকান ফোকান ভাঙা শুরু, ঘর ফর পোড়ানো শুরু। বাস, এইটাই হচ্ছে মূল অরিজিনাল ঘটনা। এর সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। এবং বর্তমানে যে 25 জনের নাম লিস্ট দিয়েছে, পুরো নন্দীগ্রামের মোটামুটি 1 নম্বর ব্লকের যত নেতৃত্ব আছে টিএমসির, সবার নাম দিয়ে। শনিবার নন্দীগ্রামে ভোট, যা তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েছে। নন্দীগ্রামে বাড়তি নজরদারির নির্দেশ রাজ্য প্রশাসনের। র্যাব সহ ইস্টার্ন ফ্রন্ট রাইফেলসের ব্যাটালিয়নদের মোতায়েন করার নির্দেশ জেলা পুলিশ সুপারদের। কলকাতা টিভি। ভোট মিটলেও এখনো কুরুক্ষেত্রই হয়ে রয়েছে ব্যারাকপুর। ভোটের পরেও জারি পার্থ অর্জুন দ্বৈরথ। খুনের হুমকি ফোন পেয়েছেন বলে দাবি করছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। হুমকি ফোন নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন অর্জুন। অন্যদিকে তৃণমূলের দাবি, অর্জুনের হাতে খুন হয়েছে যারা, সেই সব পরিবারের কেউই পাল্টা অর্জুনকে খুনের হুমকি দিয়েছেন। ব্যারাকপুরে জারি অর্জুন পার্থ দ্বৈরথ। ফোনে খুনের হুমকি পাওয়ার অভিযোগ অর্জুন সিং এর। ভোট মিটলেও ব্যারাকপুর আছে ব্যারাকপুরেই। পার্থ ভৌমিক, অর্জুন সিং দ্বৈরথ নিয়ে তৃণমূল বিজেপি কাদা ছোড়াছুড়ি অব্যাহত ব্যারাকপুরে। তাকে ফোন করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বারাকপুরের বাহুবলী পদ্ম প্রার্থী অর্জুন সিং এর। তার অভিযোগ, বৃহস্পতিবার একটি ফোন পান তিনি। সেই ফোনে 29শে মের মধ্যে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ অর্জুন সিং এর। হুমকি ফোন নিয়ে তৃণমূলকে তো বটেই, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন অর্জুন। এক্স হ্যান্ডেলে হুমকি ফোন নিয়ে পোস্ট করে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছেন অর্জুন সিং। ব্যারাকপুরের মাদক কারবারি কালাবাবুর সঙ্গী ওই অভিযুক্ত নিকেতন বর্মার পরিচয়ও সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ব্যারাকপুরের পদ্ম প্রার্থী অর্জুন সিং। নিকেতন বর্মা বাবার নাম, এর ডাক নাম ছোটু, বাবার নাম অনুপ বর্মা। তৃণমূল কি না করবে দেখতে থাকুন। তৃণমূলের পার্থ ভৌমিক, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সবকিছু পারে, কিন্তু আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন আছে, এমনি মারতে পারবে ঠিক আছে। নির্বাচন পর্বের অনেক আগে থেকেই ব্যারাকপুরে অর্জুন সিং এর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। তৃণমূলে থাকার সময়েও একের পর এক খুনের অভিযোগে অর্জুনের বিরুদ্ধে সরব হয়েছিলেন সোমনাথ। অর্জুন যেসব পরিবারের লোকেদের খুন করিয়েছেন, তাদেরই কেউ তাকে খুনের হুমকি দিতে পারে বলে দাবি সোমনাথের। অপ্রকৃতস্থ অবস্থায় অর্জুনকে খুনের হুমকি দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না শ্যাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে বলুন অর্জুনকে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকা পর্যন্ত কেউ অর্জুনকে কিছু করতে পারবে না। কেন, আমাদের বাংলার নিরাপত্তা এবং বাংলার যে প্রশাসন, তারা কোনোদিনও এই ধরনের কিছু করতে
দেবে না কাউকে। আর অর্জুন মিডিয়াকে না বলে বলুন প্রশাসনের হাতে নাম্বারটা তুলে দিতে, 24 ঘন্টার মধ্যে দেখবেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। খুনের হুমকি পেলেও দমছেন না অর্জুন সিং। ইতিমধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং। সেই মতো তদন্তে নেমেছে পুলিশও। যদিও পুলিশের তদন্তে বিশেষ আস্থা রাখছেন না ব্যারাকপুরের বাহুবলী বিজেপি নেতা। নিজেই অভিযুক্তের খোঁজ খবর জোগাড় করে নিয়েছেন তিনি। পুলিশের জালে পড়ার আগে অভিযুক্তকে বিজেপি কর্মীরাই খুঁজে বের করে ফেলবেন বলে বিশ্বাস অর্জুন সিং এর। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এরপর যে খবর দিকে নজর রাখবো, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনা। আর সেই ঘটনাতেই ধৃত জিহাদ হাওলাদার, তাকে নিয়ে সিআইডি তল্লাশি অভিযান। ভাঙড়ের যে এলাকাতে ওই জিহাদ সে এই দেহাংশ লোপাট করেছিল, ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, সেখানেই কিন্তু এই মুহূর্তে তল্লাশি অভিযান চালানো হচ্ছে তাকে নিয়ে। কি আপডেট এই মুহূর্তের আমরা জানবো। জাহাঙ্গীর হোসেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জাহাঙ্গীর, জিহাদকে নিয়ে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে সিআইডি, দেহাংশের কোথায় ফেলেছে সেই বিষয়ে তারা জানতে চাইছেন। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে দিচ্ছি, বাংলাদেশের যে এমপি খুনের ঘটনায় কিন্তু যে মূল আসামি জিহাদ, তাকে কিন্তু আনা হয়েছে এই ভাঙড়ি কৃষ্ণমাটি এলাকায়। তো ঠিক কোন জায়গাটায় সেই রাতে এই খালে ফেলেছিল তার দেহ টুকরো টুকরো অংশ, সেই জায়গাকে শনাক্ত করেছে। প্রথমে তাকে বেশ কয়েকটা জায়গায় নিয়ে যাওয়া হয়, 2 থেকে 3টে জায়গায় নিয়ে যাওয়ার পরে কিন্তু লাস্টে একটি জায়গায় শনাক্ত করা হয়। ঠিক সেই জায়গাটায় বিপর্যয় মোকাবিলার টিম তারা এই যে বাগজোলা খাল, সেই বাগজোলা খালের নামে এবং বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালায়। তল্লাশি চালানোর প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তল্লাশি চালানোর পরেও কিন্তু কোনো রকম কিছু উদ্ধার হয়নি। তবে কাল রাতে এসেছিল, কাল রাতে উদ্ধার করতে পারেনি। আজকে আসার পরে আজকে কোনো রকম কিছু উদ্ধার করতে পারেনি। আবার আমরা পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, কালকে সকাল 10টা থেকে আবার পুনরায় নতুন করে এই উদ্ধার কাজ চলবে, বা যে বিপর্যয় মোকাবিলা টিম আছে তারা কাল সকাল 10টা থেকে পুনরায় খালে নেমে আবার দেখভাল করবে। এবং জানিয়ে গেছি শুধু এই ঘটনাটাকে নিয়ে একেবারে ড্রোন ক্যামেরার মাধ্যমে এই যে খাল চত্বরের টোটালটাই কিন্তু একেবারে তারা টোটাল ভিডিও ফুটেজ করেন। এবং ভাঙড় 1 নম্বর ব্লকের ভিডিও তিনিও কিন্তু এই ঘটনা থেকে এসেছিলেন দেখতে, কারণ এত বড় ঘটনা ঘটে গেছে, যার কারণে কিন্তু এলাকার মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি। সাধারণ মানুষ তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেখার জন্য। তবে কালকে সকাল 10টা থেকে পুনরায় এই ঘটনার তদন্ত বা পরিবার মোকাবিলা টিম এসে খোঁজাখুঁজি চালাবেন, তল্লাশি চালাবেন। বেশ, জাহাঙ্গীর, তুমি বলছিলে যে ইতিমধ্যেই বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, সেখানে কিন্তু এই তল্লাশি অভিযান চলছিল এবং সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সূত্র কি উঠে এসেছে সিআইডির আধিকারিকদের হাতে, নাকি অন্য কোথাও তার দেহাংশ ফেলে দেওয়া হয়েছে, তেমন কোনো তথ্য কি ধৃতের কাছ থেকে পেয়েছেন তারা? 3টি জায়গায় মোটামুটি শনাক্তকরণ করে, তার মধ্যে একটি জায়গায় সেই জায়গাটাকে জোর দিয়ে তল্লাশি চালাচ্ছিল, কিন্তু সেখানেও কিছু পায়নি। তবে অনেকেই মনে করছে যে মিসগাইড করা হচ্ছে, আবার অনেকে বলছে ঠিক এই জায়গাটাও থাকতে পারে। কিন্তু যে তার যে মূল আসামি ছিল সে কিন্তু তার মুক্তি যেটা আমরা সাইড থেকে শুনতে পাচ্ছিলাম যে রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসেছিল, যার কারণে সঠিক জায়গাটা তিনি কিন্তু বলতে পারছেন না। তবুও তার কথা অনুযায়ী যে 3টি জায়গার মধ্যে একটি জায়গায় সেখানেই কিন্তু জোর দিয়ে তল্লাশি চালাচ্ছে। তল্লাশি চালানোর প্রায় 2-2.5 ঘন্টা পরে কিন্তু সেখান থেকে কোনো রকম কিছু উদ্ধার হয়নি। কিন্তু সন্ধ্যে নেমে আসায় কিন্তু পুলিশ টিম, পল্লিহাট থানার পুলিশ টিম এবং সিআইডি টিম যারা ছিল তারা কিন্তু ইতিমধ্যে রিটার্ন করছে। কাল সকাল 10টা থেকে আবার পুনরায় তল্লাশি চালাবেন তার। আপাতত ধন্যবাদ তোমায়। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর এই বাংলাদেশের সাংসদ খুনেই চাঞ্চল্যকর তথ্য। খুন করে দেহের চামড়া ছাড়ানো হয় আনোয়ারুল আজিমের, আলাদা করা হয় হাড় এবং মাংস, দেহ কার্যত কুচি কুচি করে ছড়িয়ে হলুদ মাখানো হয়। বনগাঁ থেকে গ্রেফতার সুপারি কিলার জিহাদ হাওলাদার, 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। এমপি খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। খুন করে চামড়া ছাড়ানো হয়, টুকরো টুকরো দেহাংশ ফেলা হয় খালে। খুনের নেপথ্যে এক মার্কিন নাগরিক। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত যত এগোচ্ছে পেঁয়াজের খোলার মতো বেরিয়ে আসছে একের পর এক রহস্য। বৃহস্পতিবার বনগাঁ থেকে জিহাদ হাওলাদার নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে বারাসাত আদালতে তোলা হয়। জিহাদ হাওলাদারকে 12 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। খুনের পর কোথায় ফেলা হয় দেহাংশ? কেননা
দেহাংশ উদ্ধার করে শনাক্ত না হওয়া পর্যন্ত রহস্যের জট খোলা সম্ভব হচ্ছে না। অভিযুক্ত জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করে আনোয়ারুলের দেহাংশগুলি উদ্ধার করাই এখন গোয়েন্দাদের মূল লক্ষ্য। সিআইডি সূত্রে খবর, 24 বছর বয়সী জিহাদ হাওলাদারের বাড়ি বাংলাদেশে খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকায়। কয়েক বছর ধরে অনুপ্রবেশকারী হিসেবে মুম্বইয়ে ডেরা বাঁধে জিহাদ। পেশাই কসাই জিহাদকে কলকাতায় নিয়ে আসে বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিন। শাহিনই এই পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। সিআইডি গোয়েন্দাদের জেরার মুখে কি জানালেন জিহাদ? আখতারুজ্জামানের নির্দেশেই খুনে জড়িত সব মিলিয়ে 4 জন। সাংসদকে তাঁর নিউটাউনের ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর দেহের চামড়া ছাড়িয়ে হাড় মাংস আলাদা করা হয়। মাংসগুলি রীতিমতো কুচি কুচি করা হয়। তারপর 2টি ট্রলি ব্যাগে দেহ নিয়ে শহরের আশেপাশের একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের খালে তল্লাশি চালায় পুলিশ। যদিও দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশের অনুমান, দুষ্কৃতীদের দলে থাকা শিলাস্তি রহমান নামের এক মহিলার কথা বলে আনোয়ারকে ফ্ল্যাটে ডাকা হয়। তারপরই নৃশংসভাবে খুন করা হয়। ভক্তি দে ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। জেলা সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।